বন্ধুরা, মন্দির গাত্রে একটি বাণী লেখা রয়েছে, দেখুন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমরা সমস্ত বাঙালি এই বাণীর সঙ্গে পরিচিত। আচ্ছা, এই বাণীটি কে লিখেছিলেন আমরা সেটাও জানি, বড়ু চণ্ডীদাস। চণ্ডীদাস, আচ্ছা, চণ্ডীদাস প্রসঙ্গ এলেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা মনে এসে যায়, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে যে নামটি জলজল করছে। আচ্ছা, এই প্রসঙ্গেই মনে পড়ে যায় ছাতনা গ্রামের কথা, এই প্রসঙ্গেই মনে পড়ে যায় বাসুলি দেবীর কথা। এই বড়ু চণ্ডীদাস বাসুলি দেবীর উপাসক ছিলেন। আচ্ছা, এই রজকিনীর কথা আপনারা শোনেননি? চণ্ডীদাস রজকিনীর কথা। আচ্ছা, আমি এখন সেই চণ্ডীদাস যে মন্দিরে বসে উপাসনা করতেন, চণ্ডীদাস যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ছাতনা গ্রামে, সেই গ্রামের রয়েছি বন্ধুরা, সেই মন্দিরের সামনে রয়েছি। এবং আমার পাশে এখন আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন স্বরাজ মিত্র মহাশয়। লৌকিক ইতিহাসের উপর তিনি গবেষণা করেন, তিনি একজন কবিও। স্বরাজ মিত্র মহাশয়কে আপনারা দেখছেন। আচ্ছা, আপনি তো এই বিষয়ের উপর গবেষণা করেন। হ্যাঁ, তো এই যে চণ্ডীদাস সম্পর্কে আমাদের ভিতর যে গল্প কথাগুলো প্রচলিত রয়েছে, লোককথাগুলো প্রচলিত রয়েছে, আমরা জানি যে ছাতনা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। তো সেই কোন জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন? এই যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমাদের এখানকার ভাষায় বাসুলি তীর্থ। আচ্ছা, এই যে মন্দির, আপনি একটু আগে যে মন্দিরের প্রসঙ্গ তুললেন এবং ছবিতে দেখাচ্ছেন, এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1552 খ্রিস্টাব্দে। আচ্ছা, তখন সমগ্র ছত্রিনা রাজ্য সামন্তভূমের নৃপতি ছিলেন মহারাজা উত্তর হামির, আচ্ছা, এবং সেটা বাংলায় হিসেব করলে দাঁড়াচ্ছে 1476 শকাব্দ। আচ্ছা, এই 1552 খ্রিস্টাব্দে এই যে মন্দিরটি নির্মিত হয়, এই মন্দিরটি আবিষ্কৃত হয়েছিল এবং মন্দিরটি সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের তুলে ধরেছিলেন বিশিষ্ট ঐতিহাসিক এবং মন্দির বিশেষজ্ঞ জোসেফ ডেভিড বেগলার, জেডি বেগলার। তো এ হচ্ছে বাসুলি মন্দির, অত্যন্ত প্রাচীন মন্দির। আজ থেকে প্রায় 500 বছর আগে এই মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু তার আগেও বাসুলির পুজো হতো। আচ্ছা, কারণ ছত্রিনা রাজ্যের যিনি আদি নৃপতি, তার নাম মহারাজা শঙ্খ রায়। তার সময় থেকে বাসুলি উপাস্য দেবী হিসাবে এখানে পূজিতা হয়ে আসছেন। আর বড়ু চণ্ডীদাস এবং বাসুলি সমার্থক শব্দ। তার কারণ, বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন, একটু আগে আপনি তার উল্লেখ করেছেন। আর বাসুলি ছিলেন সমগ্র ছত্রিনা রাজ্যের, এই ভৌম রাজ্যের, স্বাধীন ভৌম রাজ্য ছিল, সভরিন, তার উপাস্য দেবী। আচ্ছা, এবার বড়ু চণ্ডীদাস তিনি তো আদি মধ্যযুগের প্রথম বাঙালি কবি একদম। এবং চর্যাপদকে যদি আমরা বাংলা সাহিত্যের জননী ধরি, তাহলে চর্যাপদ পরবর্তী আদি মধ্যযুগের প্রথম বাঙালি কবি কিন্তু বড়ু চণ্ডীদাস। একদম ঠিক আছে। সেই বড়ু চণ্ডীদাস রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এবং সেই কাব্যের প্রসঙ্গে কয়েকটা অবধারিত কথা এসেই যায়, যে সেই কাব্যটির 13টি খণ্ডে লেখা, 418টি পদ, এবং আরও আশ্চর্য যে 161টি মৌলিক সংস্কৃত শ্লোক বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লিখেছিলেন। তো এইটা হচ্ছে বড়ু চণ্ডীদাস। আপনি বললেন উপাসনা করতেন, হ্যাঁ, তিনি তার কাব্য রচনার মধ্যে দিয়ে মা বাসুলিকে উপাস্য করেছিলেন। আচ্ছা, দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে আদি মধ্যযুগে, বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়েছিল, সেটি কিন্তু কৃষ্ণ কথার কাব্য, একদম, বা রাধা কৃষ্ণ কথার কাব্য। কিন্তু চণ্ডীদাস এবং তার অগ্রজ দেবীদাস পূজিত, যিনি বাসুলি দাদা, অগ্রজ দাদা দেবীদাস। আচ্ছা, দেবীদাস যে উপাসনা করতেন, চণ্ডীদাস যে বাসুলিকে প্রত্যেকটি তার কাব্যের পদের শেষে যে বাসুলি শিয়রে বন্দি গাইল চণ্ডীদাস। দেখুন, এটা কি মহৎ একটি বিষয় এখানে ঘটে গেল, একটা বিপ্লবাত্মক বিষয়, যে বাসুলি কিন্তু ছত্রিনা রাজ্যের উপাস্য দেবী, বাসুলি শক্তির দেবী, শাক্ত দেবী। কেননা এই সমগ্র ছত্রিনা রাজ্য হচ্ছে সামন্ত ক্ষত্রিয়দের রাজ্য, ক্ষত্রিয়দের রাজ্য বলেই এটার নাম হচ্ছে ছত্রিনা রাজ্য। ছত্রী কথাটি এতদ অঞ্চলে ক্ষত্রিয়কে, আমরা ক্ষত্রিয়কে ছত্রী বলে ডাকি। কোন বাড়ির ছেলে তুমি? আমি ছত্রী বাড়ির ছেলে। এইখানে ছত্রী কথাটা এসেছে কিন্তু ক্ষত্রিয় থেকে। তো ক্ষত্রিয়দের উপাস্য দেবী স্বাভাবিকভাবেই শাক্ত দেবী। কিন্তু বড়ু চণ্ডীদাস কি করলেন, তিনি তাঁর কৃষ্ণ কথার কাব্যে শাক্ত দেবী বাসুলিকে শাক্ত এবং বৈষ্ণবকে মিলিয়ে দিলেন। এই যে কত বড় বিপ্লব ঘটে গেল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সাহিত্যের মধ্যে দিয়ে, যা আজও আমাদের সমগ্র বাংলাকে, সমগ্র সাহিত্যকে
অনুপ্রাণিত করে, আমাদের বাংলার সংস্কৃতিকে উজ্জীবিত করে, নতুন করে ভাবতে শেখায় যে শাক্ত এবং বৈষ্ণবের যে মেলবন্ধন সাহিত্যের মধ্য দিয়ে লিখছেন কৃষ্ণ কথার কাব্য, কিন্তু প্রত্যেকটা পদের শেষে তিনি মা বাসুলির আশীর্বাদ প্রার্থনা করছেন। এই 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 মহত্ব এটা। কিন্তু আমি প্রশ্ন করেছি আমাদের চণ্ডীদাসের জন্মভিটে কোথায়? জন্মভিটে এই যে যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, জন্মভিটে এখান থেকে একটু আগে এই যে রাজ্য সড়ক চলে গেছে, আচ্ছা, আচ্ছা। 8 নম্বর রাজ্য সড়ক, এর এই পাশে অর্থাৎ উত্তর পাশে বাসুলি তীর্থ, বাসুলি মন্দির, একটু এগিয়ে গেলে এখান থেকে 30 মিটার থেকে 35 মিটার বাঁদিকে বড় চণ্ডীদাসের যে জন্মভিটা সেটা, এবং সেখানে একটা আমলক শিলা রয়েছে। এবং প্রত্যেক বছর এই যে এখন বড় চণ্ডীদাস সাংস্কৃতিক স্মৃতি উৎসব যেটা শুরু হবে আগামীকাল থেকে, প্রত্যেক বছর ওই আমলক শিলার উপর বড় চণ্ডীদাসের একটি মূর্তি স্থাপনা করে এবং বাসুলি যে বড় চণ্ডীদাস উৎসব শুরু হবে তার প্রতিকৃতিতে মাল্যদান করে এখানে সবাই হেঁটে আসেন। এবার এখান থেকে উৎসবের সুযোগ, মানে আপনি যেটা বললেন যে এই মঞ্চেও বাধা হচ্ছে, হ্যাঁ। এটা ওই মেলা উপলক্ষে? হ্যাঁ, মেলা উপলক্ষে। বন্ধুরা আপনারা যারা এই এখানে একটি মেলায় মেলাও আসতে চান, হ্যাঁ। অনুষ্ঠান অংশগ্রহণ করতে চান, আগামীকাল আসতেই পারেন। আচ্ছা, এই আমরা এই চণ্ডীদাসের কথা বললেই রজকিনীর কথা এসে রজকিনী, হ্যাঁ। তো রজকিনী কাপড় কাজ তো শুনতাম, হ্যাঁ, রজকিনী এটা কোথায়? রজকিনী হচ্ছেন, রজক মানে ধোপা, আচ্ছা তিনি রজক পরিবারের কন্যা। আচ্ছা। তার নাম ছিল রামি, ও রামি। আচ্ছা। এবং ছাতনাতে এরকম আপনি ঘুরতে ঘুরতে প্রচুর পাবেন রামি চণ্ডীদাস বুক স্টোর্স, রামি চণ্ডীদাস এটা, বাসুলি মিষ্টান্ন ভাণ্ডার, চণ্ডীদাস স্মৃতিতে বস্ত্রালয়, এসব। তো রামি রজকিনী, রজকের কন্যা, এবং বড় চণ্ডীদাসের সঙ্গে তার একটি গভীর প্রণয়ের সম্পর্ক ছিল। এবং বড় চণ্ডীদাসকে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো একটি আশ্চর্য কাব্য রচনার প্রেরণাও কিন্তু রামি দিয়েছিলেন। তো এই যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের দক্ষিণ প্রান্তে যে দিঘিটি দেখা যাচ্ছে, ওই দিঘিটি, আচ্ছা, ক্যামেরাম্যানকে বলবো একটু একটু ঘোরাতে, তাহলে আন্দাজ করতে পারবেন একটি দর্শকরা। দিঘির অস্তিত্ব আছে। ওই দেখুন, একদম এই গেটের অপর প্রান্তে, হ্যাঁ। রাস্তার অপর প্রান্তে একটা পুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ। ওই পুকুরের কথা ওই বলছেন তো? পুকুরটার নাম হচ্ছে ধোপা পুকুর। আচ্ছা আচ্ছা। তার কারণ ওই পুকুরে কাপড় কাচতে আসতেন স্থানীয় ধোপা পরিবারেরা, আচ্ছা। এবং রামি নিজে যেহেতু ধোপা পরিবারের কন্যা, তারা তাদের পেশা যেটাকে জাত বৃত্তি বলি আমরা, এই পুকুরে কাপড় কাচতেন রামি। আর চণ্ডীদাস তার উল্টো দিকে ছিপ ফেলে বসে থাকতেন, এবং রামির সঙ্গে তার একটি প্রণয়ের সম্পর্ক এখান থেকেই তার একটা, মানে এটা একটা মিথ যদিও, কিন্তু এই মিথগুলোই তো আমাদের লোক সংস্কৃতি চর্চাকে, আমাদের ইতিহাস চর্চাকে, আমাদের জীবনযাপনকে তো সমৃদ্ধ করে। একদম একদম। এবং এর পাশে প্রসঙ্গত বলি, হ্যাঁ। বাঁ দিকে আচ্ছা আচ্ছা। একটি পুকুর আছে। আচ্ছা, হ্যাঁ। ক্যামেরাম্যানকে বলবো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা, হ্যাঁ, চলুন আমরা হাঁটতে হাঁটতে গিয়ে গেটটা একটু, হ্যাঁ। পুকুরটা একটু দেখেও আসি। এই যে বাঁ দিকে যে পুকুরটা, আচ্ছা এই পুকুরটার নাম হচ্ছে শাখা পুকুর। আচ্ছা। এটাও একটা মিথ, হ্যাঁ হ্যাঁ। যে চৈত্রের এক দুপুরবেলায়, হ্যাঁ। এরকমই সময়, হ্যাঁ। দুপুরবেলায় শাঁখাওয়ালা, হ্যাঁ। তিনি পুকুরের পাড় দিয়ে শাঁখা নেবে গো বলে যাচ্ছিলেন। তো একটি কিশোরী কন্যা, হ্যাঁ। তো যেটার আলোচনা একটু আগে আমাদের মাননীয় অরুণ দেঘুরি আপনার সঙ্গে ব্যক্তিগত বার্তালাপে বলছিলেন। তো সেই পুকুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে ওই কিশোরী মেয়েটি হ্যাঁ। শাখা পড়ল, এবং শাখারই যেহেতু শাখা ব্যবসা, তার শাখা বিক্রি করতে হবে, মেয়েটি বলল যে তার পয়সা তার বাবা দেবে। আচ্ছা। তো এরকমভাবে একটা বিষয়টা গড়াচ্ছে, কিন্তু যখন জানা গেল যে দেবীদাসকে, পূজারী, বাসুলির পূজারী দেবীদাসকে উদ্দেশ্য করে কিশোরী মেয়েটি বলেছে, তার মধ্যেখানে আরো অনেক ছোট ছোট ঘটনা প্রবাহ চলে। কিন্তু একটা সময় যখন দেবীদাস জানতে চান কে পড়েছেন, তার তো এরকম কোনো বিষয় ছিল না, তখন তিনি এসে এই পুকুরের পাড়ে, এখানে রাখা হবে তার উৎসবের সময়, ওইখানে বাসুলি ওই কুণ্ডে শাখা পুকুরের ওইরকম হাতের ছবি। তো কই মা, তুমি কে, কোথায় আছো, এই অরণ্যে জঙ্গলে দেখি কে শাখা পড়েছ। যেহেতু বাসুলির উপাসক বড় চণ্ডীদাসের অগ্রজ দেবীদাস, তখন পুকুরের মাঝখান থেকে দুটো হাত শাঁখা পরা দেবী বাসুলি দর্শন দিচ্ছেন দেবীদাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে মিথগুলো, এই যে লোকশ্রুতিগুলো, এইগুলো আজও এতগুলো শতাব্দী পরেও আমাদের ছাত্রার সংস্কৃতিকে
পৃথিবীর সামনে তুলে ধরেছে। এইসব ছোট ছোট লৌকিক কথা, এইসব ছোট ছোট লোকশ্রুতি, কিছুটা মিথ, খানিক বাস্তব, এই সব কিছু মিলিয়ে আমাদের ছত্রিনা রাজ্যের এই সংস্কৃতি। আচ্ছা, এগিয়ে আর চলেছে। একটা প্রসঙ্গ জানতে ইচ্ছে করে, এই যে চণ্ডীদাসের কোনো বংশধর কি আপনাদের মাঝে এখন হ্যাঁ, আছেন আমাদের মাঝে। বড়ু চণ্ডীদাসের দাদা অগ্রজ দেবীদাস, তিনি তাদের উপাস্য দেবতা কিন্তু শ্রীধর বিষ্ণু। আচ্ছা, তিনি যেই শ্রীধর বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে ক্ষেত্রনাথ অথবা মতান্তরে ক্ষেত্রমোহন। তো সেই পরিবারের সার্থক উত্তরসূরি আমার পাশেই রয়েছেন। ও। আমি একটু সবাইকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। উনি শ্রী অরুণ দেওঘরিয়া অথবা অরুণ মুখোপাধ্যায়ও বলতে পারেন। উনি বড়ুচণ্ডীদাস দেবীদাস বংশীয় উত্তর পুরুষ, এবং শ্রী অরুণ দেওঘরিয়া পেশায় আইনজীবী, বাঁকুড়া আচ্ছা, আচ্ছা। কোর্টের এবং বার কাউন্সিলের। তো শ্রী অরুণ দেওঘরিয়া আমার প্রণম্য মানুষ। তিনিও ছাতনার লৌকিক ইতিহাস চর্চা নিয়ে লেখালেখি করেন। আচ্ছা, আচ্ছা। তারও বিভিন্ন সময় নানান নদীকে একটু এগিয়ে নানান পত্রপত্রিকায় হ্যাঁ। তারও প্রচুর লেখাপত্র প্রকাশিত হয়েছে এবং হয় এখনো। আচ্ছা, আপনার হাতে দেখছিলাম একটা বই। হ্যাঁ, হ্যাঁ, এই তো বইটা আসুন, আমি সামনে দেখাচ্ছি আসুন। ওখানে। হ্যাঁ। হ্যাঁ। তো এইভাবেই ছাতনা চর্চায়, ছত্রিনা চর্চায় অরুণ দেওঘরিয়া তার নিজস্ব একটি অবস্থান এবং অবদান রেখে চলেছে। হ্যাঁ, চলুন একটু মন্দিরের দিকে যাই। হ্যাঁ, মন্দিরের দিকে যাওয়া যেতে পারে। বাসুলি দেবীর মন্দির। বাসুলি দেবীর মন্দির এটি ছত্রিনা রাজ্যের উপাস্য দেবী। আচ্ছা, আমি একটু বইটা। আপনি, আমরা একটু উপরে উঠতে পারি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, আচ্ছা, ভাবপ্রয়াস স্বরাজ মিত্র। স্বরাজ মিত্র, মানে এই যে ভদ্রলোক আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, এনারই লেখা। স্যার, এটা কোন প্রকাশনীর বই? এটা করেছে সাজবাতি বলে একটি প্রকাশন। আচ্ছা, সাজবাতি প্রকাশনের কর্ণধার শ্রী দয়াময় বন্দ্যোপাধ্যায়, তিনি এই বইটি করেছেন আমার। এবং এই বইটি হচ্ছে আদিমধ্যযুগের যে রচনা শ্রীকৃষ্ণ কীর্তন, আধুনিক সাহিত্যের, এটা তো 21 শতাব্দী, 21 শতক, আধুনিক সাহিত্যের যারা রসিক পাঠক, তাদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা অনেকটাই দুর্বোধ্য। অবশ্যই। ফলত আজ থেকে এতগুলো শতাব্দী পর আমার মনে হয়েছিল যে এই বইটি করা উচিত, প্রত্যেকটা পাঠক যাতে শ্রীকৃষ্ণ কীর্তনের রস আস্বাদন করতে পারেন। এবং আমি এর মধ্যে থেকে 418টা পদের মধ্যে থেকে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের 60খানি পদকে বেছেছি 13টা খণ্ড থেকে, এবং ওই 60টি পদের আধুনিক বাংলায় ভাবপ্রয়াস আমি পাঠকদের জন্য তুলে ধরেছি। বেশ, বন্ধুরা, বইটা একটু দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বইটা। আচ্ছা, আমার মন্দিরের ছবি। হ্যাঁ, দেখাবো, ছবি তুলব। একটা অনুমতি আপনি একটু জিজ্ঞেস করেন। আচ্ছা, ঠাকুর মশাই, আমরা একটা ছবি নেব। উনিও বড়ু চণ্ডীদাসের পূজারী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে বড়ু চণ্ডীদাস এই মন্দিরে বসেই শাক্ত দেবীর উপাসনা করতেন। বন্ধুরা, আমরা এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তাহলে এবারে স্বরাজ মিত্র শেষ করবো। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ বড়ু চণ্ডীদাসের অনেক গল্প কথা জানলাম আমাদের স্বরাজ মিত্র মহাশয়ের কাছ থেকে, এবং তার লেখা বইয়ের সঙ্গেও পরিচিত হলাম। সকলকে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনেক সময় দেওয়ার জন্য। এবং আপনারা যে এই ঠিক বড়ু চণ্ডীদাস স্মৃতি উৎসবের মুখে, সূচনার মুখে আপনারা ছাত্রা এসেছেন, এবং আমি তো ব্যক্তিগতভাবে আপনার খুব অনুরাগী। আমরা আপনার বাংলা এবং বাংলার প্রকৃতির পেজে আমি নিয়মিত আপনার সেই সমস্ত তথ্যভিত্তিক বিষয়গুলিকে আমি খুব উপভোগ করি, এবং এজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। অশেষ ধন্যবাদ। আমি আপনাকে জানাচ্ছি যে আমার পেজটিও আপনি মাঝে মাঝে ফলো করেন। যাই হোক বন্ধুরা, আপনাদের এই আলোচনা, এই চণ্ডীদাসের কথা, চণ্ডীদাসের এই মন্দির, তার পুকুরের দৃশ্যও দেখলেন, তার জন্মভিটের কথাও জানলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, বা এই সম্পর্কে আরও যদি কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন। আমার সঙ্গে এনার সরাসরি যোগাযোগ রয়েছে, আমি ফোনের মাধ্যমে বা এনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায় সেটাও আপনাদের জানিয়ে দিতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।